ঝরো ঝরো বরিশে বারিধারা, ঝরো ঝরো বরিশে বারিধারা। হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝরো ঝরো বরিশে। ফিরে বায়ু হাসরে ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে, রজনী আধার হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝরো ঝরো বরিশে। অধীরা যমুনা তরঙ্গ আকুলা আকুলারে, তিমির দুকুলারে, নিবিড় নীরদ গগনে গর গর গরজে সঘনে চঞ্চল চপলা চমকে, নাহি শশিতারা, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝরো ঝরো বরিশে। আজ বাইরের আকাশ বেশ মেঘাচ্ছন্ন। এই মুহূর্তে এই গানটা শুনে বাইরের মেঘলা আকাশ, কবিগুরুর জন্মদিন সব একসাথে মনে পড়ছে। আজকে এই সময় আমাদেরকে সময় দিতে এই স্টুডিওতে এসেছেন একজন মাটির শিল্পী, যিনি মাটির গান করেন। তিনি সোহান যাযাবর। সোহান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই যে আপনার নাম যদি আসি, সোহান যাযাবর, এটা তো অফিসিয়াল নেম না, রাইট? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ শফিউল কবির সোহান। আর যাযাবর বলতে আমাদের একটা ব্যান্ড ছিল যাযাবর নামে, সামহাও ব্যান্ডটা নেই। তো এই যে ব্যান্ডের মেইন ভোকাল হওয়ার কারণে নামের সাথে আর কি ট্যাগটা লেগে গেছে। আচ্ছা আচ্ছা। তো এটা মানুষ ওইভাবেই চেনে জানে, সোহান যাযাবর। এই যে নাম, এই নাম নিয়ে কি প্রশ্ন আপনি মাঝে মধ্যে পান না, যে নামের সাথে যাযাবর কেন? হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করে। তো ওই যে উত্তর একটাই, আর এটা আমারও ভালো লাগে। আর মানুষ মাত্রই তো আসলে যাযাবর, মানুষ তো আসলে চিরস্থায়ী কোথাও না। যাযাবরের দৃষ্টিকোণ থেকে কোনো গান শোনাতে, তাহলে আবার কি গান শোনাবেন? আমার নিজের একটা গান করি, প্লিজ প্লিজ। এই গানটা হয়তো অনেকে শুনছে, দিবানিশি, আমি তো দিবানিশি তোমার অন্তরে পুষি। এটা গানটা 2011 সালে রিলিজ হয়েছিল, আমারই লেখা, আমারই সুর করা। আর গানটা আসলে লিখছিলাম বেসিক্যালি when I was a student in class 7. ওকে At that time I wrote this song actually. ওকে ওকে। বাট এটা ডে বাই ডে এটা পরে গানটা কমপ্লিট হয়েছে আর কি।
আমি তো দিবানিশি তোমারে অন্তরে পুষি, মন তো ভরে না ভুল করেও আমার কি মনে পড়ে না, ভুল করেও আমার কি মনে পড়ে না। গুনে গুনে বর্ষ বরণ, জানি না তো কিসের কারণ, গুনে গুনে বর্ষ বরণ রে আমার ব্যথা আমার ব্যথা কেউ বোঝে না, ভুল করে আমার কি মনে পড়ে না, ভুল করে আমার কি মনে পড়ে না। একলা মনে কত কথন করিয়া মনেতেই যতন, একলা মনে কত কথন রে আমার কথা আমার কথা কেউ শোনে না, ভুল করেও আমার কি মনে পড়ে না, ভুল করেও আমার কি মনে পড়ে না। আমি তো দিবানিশি তোমারে অন্তরে পুষি, মন তো ভরে না ভুল করেও আমার কি মনে পড়ে না, ভুল করেও আমার কি মনে পড়ে না, ভুল করেও আমার কি মনে পড়ে না। কোনো বিশেষ মানুষের স্মৃতি কি এই গানের সঙ্গে জড়িয়ে আছে কিনা? না, বিশেষ কোনো মানুষের স্মৃতি নাই। ধরো যে মানে ওই যে গানে আছে না, আমার ব্যথা কেউ বোঝে না, আমার কথা কেউ শোনে না, আমি একটা প্যারা বাদ দিয়েই গাইছি। তো ওই সময় হয়েছে কি, ওই যে বয়স কম তো ওই আবেগ বেশি, আর ওই বয়সে আসলে আমি অন্য সবাই খেলাধুলা করে বা এই সেই করে, আমি একটু মানে গানের প্রতি ঝুঁকে গেলাম আস্তে আস্তে তখন থেকেই। তো ওই একটু একটু লেখার অভ্যাস ছিল তখন থেকেই।
এবং আর কি। এই নিয়ে পারিবারিক চাপ কেমন ছিল? পারিবারিক চাপ তো আসলে আমি যে শহরে বড় হয়েছি ময়মনসিংহ, ওখানে তো তোমার রিসেন্ট, এটা তো লাস্ট ফিউ ইয়ার্স আগে তোমার বিভাগীয় শহর হয়েছে, কিন্তু ওই সময়টা ধরো যে ওই 90s-এর, আমি তো 90s-এর ফুল গোল্ডেন টাইমটা আমি পাইছি। এবং আমরা জেমস ভাইয়ের গান শুনছি, বাচ্চু ভাইয়ের গান শুনছি, বা আরও ব্যান্ড মিউজিশিয়ানদের গান শুনছি, আমরা ভালো ভালো গান শুনছি এই সময়। আমার পরিবারেও গান শোনার প্রবণতা ছিল, আমার মা খুব গান শুনতো, বা মা গুনগুন করে গান গাইতো। ওই আর কি, ওইগুলা থেকে অনুপ্রেরণা আর গান গাওয়ার একটা, মানে আমি ওই 6-এ বা 7-এ পড়া অবস্থায় আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি আসলে গানেরই মানুষ। আচ্ছা, মানে এটা আপনি টের পেলেন? এটা আমি নিজের মধ্যে উপলব্ধি করতে পারলাম যে আমি বাট আসলে কয়েক গানের ধাপে মানুষ। কি আপনার, যতদূর আমরা জানি যে কয়েক ধাপে আপনার আসলে বাড়ি থেকে পালাতে হয়েছে পড়ার সময়, এটা কেন? না, পালানোর ব্যাপারটা আসলে এরকম ঠিক সবটা যে গানের জন্য এরকম না, মানে আমার পরিবার একটু কনজারভেটিভ বা একটু রক্ষণশীল বলা যায়। তো আমি একটু যে বহিমিয়ান টাইপের মানুষ, তো ওই ঘুরি ফিরি বা একটু শাসনটা কম পছন্দ করি, তো শাসন একটু বেশি হইতো ওই সময়। তো ওই শাসন, পড়তে বসো, সন্ধ্যায় বাড়ি ঘরে ফেরো, এরকম আর কি, ভালো রেজাল্ট করো। কতবার পালিয়েছিলেন বাড়ি থেকে? আমার আব্বুর গণনা মতে 19 বার। 19 বার বাড়ি ছেড়ে পালিয়েছিলেন? হ্যাঁ। এবং সেই পালিয়ে আপনি যেতেন কোথায়, বা ওই তখনকার কোনো বিশেষ মেমোরি? অনেক মেমোরিজ আছে। শুনি আমরা একটা। প্রথম পালাইছিলাম তো আসলে বাড়ির আশেপাশেই, বেশি দূর তো চিনতাম না। তো পরের পালানোগুলো এই ট্রেনের ছাদে করে ঢাকায় চলে আসতাম। এই বসুন্ধরা যখন হয় নাই ঠিকঠাক, ওই সময়গুলো আমি পালাইতাম। এই বিশ্ব রোড কুড়িলে থাকতাম, কিছু শ্রমিক ভাইদের সাথে আমি মেসে থাকতাম। তারপর একবার হাতের ঘড়ি বিক্রি করে পালাইছি। আরেকবার আমি যখন ক্যান্টনমেন্ট কলেজে পড়ি, এই টেস্ট পরীক্ষা দিয়ে আমার সাইকেল বিক্রি করে পালাইছি 600 টাকা দিয়ে। ওই পালায় ইন্টার পরীক্ষার ঠিক 15 দিন আগে মনে হইলো, তখন তো আসলে মোবাইল টোবাইল অ্যাভেলেবেল হয় নাই, বাসায় ফোন ছিল, তখন মনে হইলো যে না, আমি নিজের মানে পরীক্ষাটা দেই, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেই। এই ধরা দিলাম, আমার তো খুঁজতেছে ওরা পাগলের মতো, আমি তো একদম মানে আউট অফ মানে নেটওয়ার্ক। তারপর ধরা দিলাম যে আমি পরীক্ষাটা দেই আসলে ইন্টারমিডিয়েট। আমার অনেক বন্ধুদের ধারণা যে আমি ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনাই করি নাই, কিন্তু পরে আমি মাস্টার্স কমপ্লিট করছি আর কি। এই পলানোর মধ্যে দিয়েই বহেমিয়ান অবস্থায় পড়ালেখাটা শেষ করলেন কোনো রকম? মানে এই পড়াশোনাটা আসলে এটা জাস্ট জ্ঞান অর্জনের জন্য। আমি কখনোই পড়াশোনা ওই যে চাকরি করতে হবে বা এই করতে হবে এইভাবে পড়াশোনাকে দেখি ফর নাই। ইয়োরসেলফ। এটা আমার জ্ঞান অর্জন, বা আমি এভাবেই দেখছি আর কি। এই মুহূর্তে আমরা কি গান শুনবো, কি গান শোনাবেন? আবারও গান? অবশ্যই, আমরা আসলে গানই শুনবো আপনার থেকে আজ। এখন আসলে যেহেতু স্মৃতিচারণ করতেছিলাম, ওই সময়গুলোই মনে হয় ভালো ছিল, এখন আসলে ভালো লাগে না না, সেটাই তো। ওই জন্য একটা গান হইতে পারে আমার আরেকটা মৌলিক গান, এখন আগের মতো আর ভালো লাগে না। আপনার এই গানটি আমি শুনেছি, যদিও এটা জি সিরিজ থেকে এই গানটা রিলিজ হয়েছিল। ঠিক আছে, আমরা শুনি। আচ্ছা, একটু চেষ্টা করি। হ্যাঁ প্লিজ। এখন আগের মতো ভালো লাগে না, এখন আগের মতো চিঠি আসে না, ভালো লাগে না, চিঠি আসে না, করা নারে না, ভালো লাগে না। এখন আগের মতো ভালো লাগে না,
এখন আগের মতো চিঠি আসে না, ভালো লাগে না, চিঠি আসে না, করা নারে না, ভালো লাগে না। স্বর্ণালী দিন হয়েছে মলিন, হয়েছে আজ অনুভূতিহীন, স্রোতে ভেসে যায় মায়াবী জেনে গেছি আজ কেউ কারো না। আহা, এখন আগের মতো ভালো লাগে না, এখন আগের মতো চিঠি আসে না, ভালো লাগে না, চিঠি আসে না, করা নারে না, ভালো লাগে না। এখন আগের মতো ভালো লাগে না। কোন সময়টার স্মৃতিতে আমরা এই গানগুলো শুনলাম? আসলে পুরোনো সময়কে তো আমরা সবাই মিস করি, শুধু আমি না, নট অনলি আই এম অ্যাকচুয়ালি। না, কারণটা কি সেটা কিনা যে এখন আর পালাতে পারছি না, সেই 19 বারের ধারাবাহিকতা থেমে গেল, সেটা কিনা? এবারে পালানোর একবার দিব, একদম একবারে চলে যাব, সেটা দেরি আছে, আমরা আশা করি। হয়তো ওই অপেক্ষায় আছি, এই অপেক্ষা করছেন? ওই অপেক্ষায় আছি। এই যে মিউজিক্যাল ইন্সপায়ারেশন আসলে কারা আপনার? ইন্সপায়ারেশনের জায়গা আসলে অনেকেই আছে আমাদের। প্রথমত তো আসলে আমি যখন বড় হয়েছি 90s-এর যে গোল্ডেন টাইমটা, এরপর আস্তে আস্তে আমাদের বাংলাদেশে ব্যান্ড বলতে তখন জেমস বাচ্চু, হাসান, এরকম একটা কালচার ছিল, আর কিছু সিনেমার গান টান হয়তো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর এর পাশাপাশি ওই সময় তো এখন যেরকম অনলাইনের অ্যাভেলেবিলিটি বা অন্যান্য গ্যাজেটসের অ্যাভেলেবিলিটি, সাউন্ড বা অনেক ধরনের গান শুনতে পারি আমরা দেশ বিদেশে সব কিছু, বা এক্সপ্লোর হয়ে গেছে, সব কিছু এক্সপোজ হয়ে গেছে, তখন তো এগুলো ছিল না। আমার মনে আছে আমি বাসার মানে বাবার ইয়ার থেকে আমি টাকা চুরি করে আমি ওয়াকম্যান কিনছিলাম ওই সময়, 600 টাকা দিয়ে। মানে আমার ফেসিলিটিস ছিল কম, কিন্তু আমার তো অনেক ইচ্ছা গান গাওয়ার, এই করার, সেই করার। তো আস্তে আস্তে আর কি, তো ওই পরবর্তীতে যখন ব্যান্ডের সাথে কানেক্টেড হইলাম, যাযাবর ব্যান্ডের সাথে, যখন আমাদের 2005-এ ব্যান্ডটা আমাদের তৈরি হয়, ফর্ম হয় আর কি। তো ওই সময় আস্তে আস্তে ওই আর অন্যান্য টাইপের জেনারেল গান শুনতে শুরু করলাম। তখন আস্তে আস্তে আমরা যেমন ওয়ারফেস বা আমাদের আর্টসেল তো আমাদের ঠিক ইমিডিয়েট কিছু সময়ের আগের ব্যান্ড আর কি। তো আর পাশাপাশি তখন অন্যান্য দেশের গান, লাইক ধরো যে আমরা ওই সময় আয়রন মেডেন শুনতাম, স্করপিয়ন শুনতাম, ড্রিম থিয়েটার শুনতাম, বা লাইক এসিডিসি বা প্যান্টারা বা ব্ল্যাক এন্ড ব্ল্যাক, আরও এরকম অনেকেই, বা এলভিস প্রেসলি শুনছি আমি
অনেক এগুলা সবকে ডিআইও আই এম ভেরি উইক টু মাই ওন কালচার অ্যাকচুয়ালি, ওকে। লাইক ফোকটা আমি ভালোবাসি। বাউল রশিদ সরকার, রশিদউদ্দিন বা জং বাহাদুর বা দূরবীন শাহ বা আমাদের উকিল মুন্সি বা আমাদের জালাল উদ্দিন খাঁ। আমরা সম্প্রতি দেখলাম যে আপনার একটা জালাল গীতি খুব ছড়িয়ে পড়েছে চারপাশে, মানে খুলনায় দরিয়ার পারে আপনার গাওয়া যে ভার্সন, এটা খুবই ছড়িয়ে পড়েছে। আমরা এই ভার্সনটা, এই ব্যাপারগুলো হয়েছে কি শাফি, এই ব্যাপারগুলো হয়েছে এরকম, আমাদের বাউলরা বা আমাদের শ্রদ্ধেয় গুণীজনেরা এই গানগুলো তো আগের থেকে গায় বা এগুলো তো গাইছেন। তা আমি আসলে নতুন প্রজন্মের বা আমি এই জেনারেশনের মানে পরের জেনারেশনের থেকে আমি যেহেতু গিটার বাজাই, তো গিটার দিয়ে আমি গানগুলা বাউলদের সাথে মিশিত আমি। তো এই গানগুলো আমি গিটার দিয়ে হয়তো বা প্রথম কোনো ব্যক্তি, বা আমি জানি না ঠিক, আমার মনে হয় আর কি, যে যেমন সংসার একটা গান আছে বিজয় সরকারের, তারপর ধরো যে খুলনায় দরিয়ার পারে, এই গানগুলো তো বাউলরা গাইতেছে। বা আমাদের এই যে শ্রদ্ধের সুনীল কর্মকার দাদা মারা গেলেন কিছুদিন আগে, ওনাদের কাছ থেকে আমরা তো ওনাদের সামনাসামনি বড় হয়েছি, আমাদের অঞ্চলের মানুষ। তো এই গানগুলো গিটার দিয়ে কখনো কাউকে গাইতে দেখি নাই, বা গাইতে কেউ ঠিকঠাক গিটার দিয়ে চর্চা করে নাই, হারমোনিয়াম দেওয়া বা ঢোল। টাফ আছে কিন্তু গানগুলো করা টাফ, অবভিয়াসলি টাফ, ইটস নট এন ইজি ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো এগুলো আর কি ওই যে ব্যান্ড ফরম্যাটে বড় হয়েছি, ফিউশন। আমরা বোধহয় প্রথম বৃহত্তর ময়মনসিংহের প্রথম ফোক ফিউশন ব্যান্ড, রাইট। তো ওই যে ফিউশন একটা ঢুকে গেছে মনের ভেতরে, ওই একটু মানে সেই ধারাবাহিকতা আর কি, যে খুলনায় দরিয়ার পারে গাও বা আমরা একটু খুলনায় দরিয়ার পারে শুনতে অধীর আগ্রহে আছি। আচ্ছা, একটু চেষ্টা করি। হ্যাঁ, প্লিজ। ওরে কুল নাই দরিয়ার পারে, বৃক্ষ একটি এর আগায় বসে সোনার ময়না, এর আগায় বসে সোনার ময়না গে গেল 40 বৎসর। ওরে কুল নাই দরিয়ার পারে, বৃক্ষ একটি কই গেল সেই তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যারে গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতালা। কই গেল সেই তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যারে গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতালা। দহিছে সে অন্তর জ্বালা কাঁপে অঙ্গ থর থর, দহিছে সে অন্তর জ্বালা কাঁপে অঙ্গ থর থর। খুলনায় দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনায় দরিয়ার পারে বৃক্ষ একটি তরুণ বয়সে এসেছিল বেহেস্তি সুন্দরী হুর, দরিয়া মন্থন করিয়া লুটে নিল রত্নপুর। তরুণ বয়সে এসেছিল বেহেস্তি সুন্দরী হুর, দরিয়া মন্থন করিয়া লুটে নিল রত্নপুর। নেশায় তখন ছিলাম বেভোর, মনটা ছিল বেখবর, নেশায় তখন ছিলাম বেভোর, মনটা ছিল বেখবর। গাও খুলনায় দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনায় দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম, মৃত্যু আনলো শিয়রেতে ডঙ্কা বাজে ধুমধাম। কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম, মৃত্যু আনলো শিয়রেতে ডঙ্কা বাজে ধুমধাম। লয় না সে এলাহি নাম, মনে মনে রয় কাতর, লয় না সে এলাহি নাম, মনে মনে রয় কাতর।
খুলনায় দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনায় দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনায় দরিয়ার পারে বৃক্ষ একটি আমাদের দেশের বাউলদের সম্পর্কে স্পেশাল কোনো অবজারভেশন আপনার আছে কিনা, একটু ছোট করে যদি আমরা শুনি। অবজারভেশন বলতে মানে বাউল গান তো আমরা নর্মালি চিন্তা করি পালা গান বা ওই যে বিভিন্ন আসরে সারা রাত গান হচ্ছে, কিন্তু ওরা অনেক কিছু থেকে আমি মনে করি ডিপ্রাইভড, রাইট। মানে ওরা অনেক কিছু থেকে ডিপ্রাইভড। ইভেন আই থিঙ্ক যে আমাদের সবারই ওদের প্রতি একটু কনসার্ন হওয়া উচিত অনেক বিষয়ে। দেখা গেছে অনেক সময় অনেক কিছু তারা মুখ ফুটে বলতে পারে না, কারণ তারা তো মাটির মানুষ, তাদের তো এমনি ডিমান্ড কম, তারা মন খুলে গানটা গাইতে পারলেই হয়েছে বা মেসেজটা বার্তাটা প্রোভাইড করতে পারলেই হয়েছে, ওইভাবে চিন্তা করে। যার কারণে ওইভাবেই সাধনার মধ্যে থাকতে থাকতে ওদের আর মানে নিজস্ব চাওয়াগুলা ওরা কখনো ঠিকঠাক প্রকাশ করতে পারে না। বাট আমরা তাদেরকে হয়তো ব্যবহার করতেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু তাদের ডিমান্ডগুলো আমরা হয়তো ঠিকঠাক সার্বিকভাবে হয়তো ফুলফিল করি না বা খেয়াল করি না। যেমন বাউল আব্দুল করিম চলে যাওয়ার পর এখন আমরা করিম মেলা করছি, আব্দুল করিমের নামে অ্যাওয়ার্ড আয়োজন করছি, কিন্তু আব্দুল করিম যখন ছিলেন তখন কি আমরা আব্দুল করিমকে সেভাবে মূল্যায়ন করতে পেরেছি কিনা? এটাই তো জীবন দশায় তো আমাদের মানে আমাদের দেশের প্রেক্ষাপটটা এমন কেন জানি যে আমরা জীবন দশায় হয়তো সবটা মূল্যায়ন বা সবটা অনুভূতি প্রকাশ করতে পারি না, পাইও না। মরার পরে ওই যে করিম স্মরণী, রহিম স্মরণী, এই যাযাবর স্মরণী, এগুলো আসলে নো নিড। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের চিন্তা ভাবনারও পরিবর্তনের প্রয়োজন আই থিঙ্ক। আর্টিস্টকেও কমার্শিয়ালি চিন্তা করতে হবে, হ্যাঁ তাদেরকেও একটু মানে। আর বাউলদের ব্যাপারটা তো আসলে তারা তো অনেক বাউল আছে দেখা গেছে আসলে হয়তো আমি তাদেরকে কোনোভাবেই ছোট করতেছি না, তাদেরকে সম্মান নিয়ে বলতেছি। মানে অনেকের আছে পড়াশোনা হয়তো ঠিকঠাক হয়ে ওঠে না, ফ্যামিলি বাইবর্ন বা পরম্পরা ভিত্তিকভাবে হয়তো সে বাউল, কিন্তু তার মেসেজটা অনেক ভ্যালুয়েবল, রাইট, তাই না? কিন্তু ওই জায়গাগুলো খুব সে প্রকৃতি থেকে শেখে, সে হয়তো বিশ্ববিদ্যালয় থেকে। রাইট 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 আমি এক্স্যাক্টলি ওটাই বলতেছি যে তারা তো আসলে প্রকৃতির মধ্যে বড় হয়। তারা তো মানে সবাই আমাদের মতো শহরের জীবনে বড় হয় না বা ওই বই খাতা পড়ে ইউনিভার্সিটি পাস করে আসে না, বরঞ্চ আমাদের অনেক ইউনিভার্সিটি পাস করা লোকজন তাদের কাছে আমাদের যাইতে হয় জীবনকে জানার জন্য, বোধকে উন্নত করার জন্য, চিন্তার জায়গাকে আরো শক্তিশালী করার জন্য আর প্রগাঢ় করার জন্য। আই থিঙ্ক যেহেতু সমাজ সংস্কার সংস্কৃতিতে চলে আসছেন, সেক্ষেত্রে সংসার আপনার আসলে সংসার আর সংসারে আমি এই গানটা আমার খুব প্রিয়, এবং আমি শুনতে গিয়ে অ্যাজ এ শ্রোতা হিসেবে অ্যাজ এ লিসেনার আমার কাছে যার ভার্সনটা সবচেয়ে ইউনিক লেগেছে সেটা আপনার ভার্সনটা। সো এইটা আমার মনে হয় দর্শক অনেক বেশি আপনারটাই পছন্দ করেছে। এটাও আই এম দ্যাট লাইক পারসন, আমি মনে করি যে এটাও বোধহয় প্রথম মানে গিটার দ্বারা প্রথম বোধহয় আমি বোধহয়, এবং আপনার থেকে ইনফ্লুয়েন্সড হয়ে অনেকেই গাইছে, আরো অনেকেই গেয়েছে, এবং আমি দেখলাম যে প্রায় মিলিয়ন কন্টেন্ট অনেকে আছে। যেমন আমার শুধু সংসার বা দিবানিশি বা আমার অনেকগুলা গান আছে যে গানগুলা অনেকেই হয়তো মানে আমার নামটাও ঠিকঠাক দেয় না, উল্লেখ করে না। এটা একটা শিক্ষার বিষয়। আমি কারো গান গাইলে বা ন্যূনতম আমার তো উচিত এটা একটা সেলফ এডুকেশনের বিষয়। তো এগুলা আমি তাদেরকে বলবো যে এগুলোর প্রতি একটু কনসাস হওয়া, মানে সচেতন হওয়া দরকার। কারো সৃষ্টিকর্ম আমি গাইলাম, করলাম বা ধারণ করলাম, সেটা ইটস আ বেসিক ম্যানার, আই থিংক। অবভিয়াসলি ওয়াই নট, এটা এই শিক্ষা থাকা উচিত, এই আর কি। আমরা কি সংসার শুনবো নাকি? সংসার গান তো অনেকদিন গাওয়া হয় না, তাও শুনি। এখন তো নিজে ব্যক্তি জীবনে বাস্তবে সংসার করতেছি, আমার মানুষ এখন এই গানটা আপনি আরো ভালো গাইতে পারবেন, কারণ এই যাতনা আপনাকে চেপে ধরবে। অনেকদিন গাই না, আসে যাই হোক। হলো যা ওরে বাকি কিছু নাই আমার, সকাল মরলেই বাঁচি। ওরে সংসার আর সংসারে মায়না ছাড়া চাকুরে, এই সব করি কত চলে গেছে
ওরে সংসার আর সংসারে আমি পরকে আনিলাম ঘরে হইয়া সর ওরে রূপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল এখন সে অভাগী করে রাগারাগি এখন সে অভাগী করে রাগারাগি ভূতে ধরা রোগী আমি সেজেছি সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে এই সব করি কত চলে গেছে ওরে সংসার আর সংসারে আমি ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ নাই কত কষ্ট কইরা তারে খাওয়ায় আর পড়াই পুত্রে বলছে বুড়া ওরে যত নষ্টের গোড়া পুত্রে বলছে বুড়া যত নষ্টের গোড়া হাইরে জনম পোড়ায় আমি সেজেছি সংসার আর সংসারে মাইনা ছাড়া চাকুরে এই সব করি কত চলে গেছে ওরে সংসার আর সংসারে হলো যা হবার বাকি কিছু নাই আমার সকাল মরলেই বাঁচি ওরে সংসার আর সংসারে ময়না ছাড়া চাকুরে এই সব করি কত চলে গেছে ওরে সংসার আর সংসারে। দুর্দান্ত দুর্দান্ত। সঙ্গীত শিক্ষক যারা আছেন তাদের মধ্যে বিশেষ কার স্মৃতি মনে পড়ে এবং কে আপনাকে হাতে কলমে আজকের এই অগ্রযাত্রায় বেশ ভূমিকা রেখেছে? আসলে অন্য 10 জনের মতো আমি প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে শিক্ষকের মানে কাছে ক্লাস সারগাম ধরে ধরে শেখার সুযোগ আমার ওইভাবে হয় নাই। ওই যে ঘুরে 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 অনেকেই আমার শিক্ষক, অনেকেরই ছাত্র আমি। কিন্তু বিশেষ করে ধরো প্রথমত আমি অবশ্যই ক্রেডিট দিব আমার বন্ধু নির্ঝরকে, যার কাছে আমার গিটারের অনেক কিছুই মানে স্টার্টিংয়ের, এরপরে নিজের অনেক চেষ্টা, বাকিটা চেষ্টা। তো নির্ঝরকে আমার এই ক্রেডিট দিতেই হবে, আরও অনেকেই এরকম আছে। আর এরপর অবশ্য লাকি আকন স্যারকে আমি কাছ থেকে পাইছি যখন স্যার ময়মনসিং থাকতেন 2012 থেকে বিফোর টিল ডেথ, মৃত্যুর আগের সময় পর্যন্ত উনি ময়মনসিং কাটাইতেন। তো ওই সময়টাতে আমি ময়মনসিংয়ের অনেকেই ওনার সাথে সময় কাটাইছেন, মিউজিক করছেন বা টিভিতে এসে প্রোগ্রামে বাজাইছে। তা আমি পার্সোনালি লাকিলি স্যারের সাথে খুব ব্যক্তিগতভাবে একটা সময় কাটানোর সুযোগ হয়েছে আমার। স্যারের জীবনের কোনো বিশেষ স্মৃতি কি আমরা এই মুহূর্তে শুনবো কিনা? বিশেষ স্মৃতি বলতে আসলে অনেক স্মৃতি স্যারের সাথে। তবে সবচেয়ে বেশি মনে পড়ে স্যারের কথা যেগুলা, ধরো যে সকাল 6টায় আমি ঘুমাইতেছি আমার বাসায়, স্যার একটা স্টেশন ওয়াগন গাড়ি চালাইতেন, নিজে ড্রাইভ করতেন। স্যার 6টার সময় এসে ধরো যে আমার বাসার সামনে গাড়ি হর্ন দিতেছে, আমি ধরো কাঁচা ঘুম হয় নাই বা ঘুম সকালে ভাঙে নাই, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠা ধরো বেরোয় আমার আরও স্টুডেন্ট যারা আছে আমার তাদেরকে ফোন দিলাম, এই সবাই বেরো। আমি তখন মানে আমাদের এগ্রি ইউনিভার্সিটির ক্যাম্পাস কোয়ার্টারে থাকতাম, আমি যেখানে বাইবর্ন আর কি। তো স্যার ওই পরিবেশটা খুব পছন্দ করতেন। সামনে ব্রহ্মপুত্র নদ, ধরো যে বাতাস বইতেছে, স্যার হাতে ফুল নিয়ে আসছে, একটা আর্টিস্টের আসলে রুচিবোধটা অন্যরকম। ফুল টুল নিয়ে আসছে, স্যার তো সাদা পোশাক বেশি পরতেন, সাদা শার্ট। ধরো গাড়ি হর্ন দিতেছে, আমি তাড়াতাড়ি করে উঠা নাস্তা মানে ওয়াশরুমে যাওয়ার সময়ও নাই, তাড়াতাড়ি করে হারমোনিয়াম নিয়ে গিটার টিটার নিয়ে স্যারের
গাড়িতেও ধরো যে গিটার আছে, স্যারের কিবোর্ড আছে, আরও অনেক যন্ত্রপাতি আছে। তো আমাদের বৈশাখী মঞ্চ একটা জায়গা আছে এই যে আমাদের এগ্রিভার্সিটিতে, ব্রহ্মপুত্রের ইয়াতে পারেই। তো স্যার ওই জায়গাটায় আমাকে আমি সহ আরও আমার আরও অনেক স্টুডেন্ট, তারা এখানে বসে আমরা ক্লাস করতাম। ধরো 10-15টা গিটার, সব গিটারকে একটা টিউনে নিয়ে আসতো স্যার, একটা ধরতো নোট ধরে সবাইকে এক টিউনে নিয়ে এসে ধরো যে প্র্যাকটিস করাইতেছে। এমন হয়তো সকাল 6টা থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত একটা না, খাওয়া দাওয়া নাই, ওয়াশরুমে যাওয়া নাই, নাই, প্র্যাকটিস করতেছি। লাকি আকন্দের স্মরণে আমরা একটা গান শুনবো এখন। আচ্ছা, সবার পরিচিত একটা গান গাই স্যার, আমায় ডেকো না গানটা করা যেতে পারে। প্লিজ। আমায় ডেকো না। বাংলার সুফি সাহিত্যটা তো একটু ডিফারেন্ট। আমরা দেখি যে যারা বাউল বা একটু মুর্শিদি গান টাইপ, কিন্তু সেই রুমি সাহিত্যের আদল বা সুফি সাহিত্যের আদলে আমি বাংলা একজনকে আবিষ্কার করলাম, খাজা আলাউল হক অলি, এবং তার লেখার প্রতি আমি অবসেসড হলাম। এবং আমরা দেখলাম যে সম্প্রতি আপনি তার লেখা একটা কবিতা থেকে গান করেছেন, মহিরুহ। আমরা মহিরুহ দিয়ে শেষ করব। মহিরুহ আমার কাছে খুব ভিন্নধর্মী একটা গান মনে হয়েছে, তাই আজ এই সেটে আমরা দর্শকদের জন্য মহিরুহ শুনতে চাই একবার। আচ্ছা, এবং মহিরুহ তো আসলে শ্রদ্ধা জানাতে চাই সেই কবি অবশ্যই, লেখকের প্রতি। খুবই ভালো লেখনী। আর বেসিক্যালি গানটা তো রিসেন্টলি কাজ করতেছিলাম, তো এই মুহূর্তে টোটালটা গাওয়ার মতো capable না আমি। যতটুকু আপনি মানে আমাদের আমি ইন্ট্রো পার্টটা একটু শোনাই আর কি। হ্যাঁ, প্লিজ প্লিজ। অনুধ্যায়ী আত্মা আহা চোখ মেলে, উদ্গমিত অঙ্কুর আলো কুর্মি নাচে তালে, জলবায়ু আত্মিক মাটি সক্ষতা, ঋজু কাণ্ডখানি গড়ে তোলে, শাখা শোভিত নজর জুড়ানো মহিরুহ, ঘন সবুজ অন্ধকারে সুশান্ত মহাপ্রাণ, জনকার জাতক যেন অধতলে। আরেকবার, অনুধ্যায়ী আত্মা আহা চোখ মেলে, উদ্গমিত অঙ্কুর আলো কুর্মি নাচে তালে, জলবায়ু আত্মিক মাটি সক্ষতা,
লিজু কাণ্ডখানি গড়ে তোলে, শাখা শোভিত নজর জুড়ানো মহিরুহ, ঘন সবুজ অন্ধকারে সুশান্ত মহাপ্রাণ, জনকার জাতক যেন অধতলে। একদম শেষ মুহূর্তে আমরা শেষে একটু জানবো আপনার সামনে সঙ্গীত নিয়ে কি পরিকল্পনা আছে, ছোট করে একটু শুনবো এবং আমরা বিদায়ের আয়োজন করবো আর কি। Okay. আমি আসলে লাস্ট সময়গুলো আমার নিজের মৌলিক গানগুলো নিয়েই চেষ্টা করতেছি। আর অনেকগুলো মৌলিক গান আছে, সবগুলো এখানে গাওয়া পসিবল হইলো না, বা সময়েরও তো একটা স্বল্পতা আছে। আর এখন আমি আসলে কম্পোজিশন করতে ভালোবাসি, মানে কম্পোজিশন দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কম্পোজিশন মানে কাজ আসে, ওইগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর প্রতিদিন একটু একটু করে শিখি, মানে শেখার উপর আছি ওইগুলোকে। ছাত্র এবং কম্পোজার, অবভিয়াসলি আমি এখনো ছাত্র, স্টিল আমি একজন ছাত্র, সঙ্গীতের একজন ক্ষুদ্র ছাত্র। না আসলে সেটাই, সঙ্গীতের মানে সঙ্গীতের কোনো শেষ নেই, এটা এক মহাসমুদ্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন ছাত্র এবং কম্পোজার হিসেবে আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরাও আজকের এই পুরো সময়টা বেশ উপভোগ করেছে একটু ভিন্নধর্মী গানের সঙ্গে। প্রিয় দর্শক, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কালের কণ্ঠের কালের সুরে, ঠিক এখানেই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।